বাংলাদেশের আবহাওয়া কেমন যেন দম মেরে গিয়েছে। মনে করায় সোলে সিনেমার একটি বিখ্যাত উক্তি, ইতনা সন্নাটা কিউ হ্যায়। ঢাকার আবহাওয়া এখন তেমনই, ঝড়ের পূর্বাভাস। সবাই ভাবছে কবে ঝড় উঠবে। দলে দলে সবাই পাল্টি খেতে শুরু করেছে। এদের চিন্তা আওয়ামী লীগকে নিয়ে, কারণ গত 1.5 বছর ধরে তদারকি সরকার এবং তাদের মিত্ররা এই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর লাগাতার নির্যাতন চালিয়ে গিয়েছে। দর্শক, অনেকদিন থেকে একটা ব্যাপার খুবই আলোচিত হচ্ছিল। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গত 13-14 মাসে সব থেকে বেশি আলোচনার যে দুইটা বিষয় ছিল, এক মামলাবাজি, মিথ্যা মামলা এবং মামলা দিয়ে ব্যবসা, আর এক হচ্ছে মব সন্ত্রাস। মামলা নিয়ে অনেক কথা হয়েছে এবং সেটা বাংলাদেশের বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সেটা স্বীকারও করেছেন। বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন, এটা একটা বড় ঘটনা। সেখানে সেনাপ্রধান মানে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন কিনা, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করেন কিনা, কথা বলেন কিনা, এর আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগের ফেরাটা ত্বরান্বিত করছে স্বয়ং এই অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসলে যখন ক্ষমতা থেকে সরে যাবে, আমি জানি না যে আসলে কি ঘটবে। আল্লাহ রে, এবার তো আমার নামটা প্রকাশ হয়ে যাবে, বা জাতি যা দেখাইছে শেখ হাসিনা দৌড়ে এই দেশ থেকে বিদায় করে দিছে, আমাদের অবস্থা কি হবে? তা কি নেপালের মতন হবে নাকি ভুটানের মতন হবে? তবে বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে এই মুহূর্তে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ওয়াকারুজ্জামান ভারত থেকে ঠিকই বার্তা পাবেন এবং সেই বার্তা অনুযায়ী আগামী দিনে কাজ হবে। ইউনূসের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার একটা বড় কারণ, শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরো অ্যাক্টিভ হয়ে উঠেছেন। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানোর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি বছরের আগস্ট মাসে এই নির্দেশনা আসার পরই বেশ কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছিল। যদিও এই নির্দেশনা নিয়ে বাংলাদেশে ব্যাপক বিতর্ক হয়েছিল। সে সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কোনো প্রতিক্রিয়া দেননি। তবে আচমকা প্রায় মাস দেড়েক পর তিনি একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই চিঠি প্রকাশ করে এই তথ্য জানান অনুসন্ধানী সাংবাদিক লাইন শায়ের। তাতে দেখা যাচ্ছে গত 28 সেপ্টেম্বর 2025 রাষ্ট্রপতি ওই চিঠিতে স্বাক্ষর করেছিলেন। তবে বাংলাদেশের সাংবাদিক এটাও দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এখনো চিঠিটি পেয়েছেন কিনা তিনি সে বিষয়ে নিশ্চিত নন। ওই চিঠির বয়ানে দেখা যাচ্ছে অভিমানী রাষ্ট্রপতি দুটি বিষয় আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি। ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে চলেছেন, এটা কি সত্য? কি আদৌ এমনটি হওয়া কোনোভাবে সম্ভবকর আছে? বাংলাদেশের যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দিনগুলো পার করেছে, তাহলে কি এত সহজে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবেন? এটি জানাতে চলেছি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। বাংলাদেশের আবহাওয়া কেমন যেন দম মেরে গিয়েছে। মনে করায় সোলে সিনেমার একটি বিখ্যাত উক্তি, ইতনা সন্নাটা কিউ হ্যায়। ঢাকার আবহাওয়া এখন তেমনই, ঝড়ের পূর্বাভাস। সবাই ভাবছে কবে ঝড় উঠবে। দলে দলে সবাই পাল্টি খেতে শুরু করেছে। এদের চিন্তা আওয়ামী লীগকে নিয়ে, কারণ গত 1.5 বছর ধরে তদারকি সরকার এবং তাদের মিত্ররা এই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর লাগাতার নির্যাতন চালিয়ে গিয়েছে। দলের নেতা কর্মীদের নানা অজুহাতে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করে জেলে ঢুকিয়েছে। দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। হাসিনা যাতে ভোটে দাঁড়াতে না পারে তার জন্য তার ভোটাধিকার কেড়ে নিয়েছে। এত করেও কিন্তু আওয়ামী লীগকে দমিয়ে রাখা যায়নি। দিল্লি থেকে দলকে লাগাতার অক্সিজেন জুগিয়ে চলেছেন শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতিসংঘের এক ফাঁকে তদারকি সরকার প্রধান ইউনূস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে মোদীকে তিনি বলেন, ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা যাতে কোনো বক্তব্য রাখতে না পারেন তার জন্য যেন পদক্ষেপ করা হয়। মোদী ইউনূসকে সাফ জানিয়ে দেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতের সবার জন্য সমান অধিকার রয়েছে মত প্রকাশের। তাই তার সরকারের পক্ষে হাসিনার বিরুদ্ধে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। এখন পরিস্থিতি সম্পূর্ণ ঘুরে গিয়েছে, হাওয়া এখন হাসিনা এবং তার দলের পক্ষে। আওয়ামী লীগ তো এবার বদলা নেবে। ইউনূস না হয় সেফ প্যাসেজ পেয়ে সেফলি কোথাও চলে যাবেন, কিন্তু তার সঙ্গে এতদিন যারা ছিলেন তারা কি করবেন? তাই তারা এখন পাল্টি খেতে শুরু করেছেন। ইউনূস এখন বাঁচার চেষ্টা করছেন। মান সম্মান অনেক আগেই গিয়েছে, এবার কোন রকমে প্রাণ বাঁচাতে হবে। তাই জনতার কথা ভুলে গিয়েছেন, ক্ষমতার কথা ভুলে গিয়েছেন। প্রধানমন্ত্রী পদের মতো একটি গুরুত্বপূর্ণ পদের মায়া ত্যাগ করেছেন। ইউনূসের এখন একটা মূল মন্ত্র, চাচা আপনা প্রাণ বাঁচা। সেই সুযোগ ভারত দিচ্ছে। মজার বিষয় হলো ইউনূসের সঙ্গে যারা ছিলেন তারা এখন গলায় তেমন আর জোর নেই, অথচ কিছুদিন আগে তাদের গলার জোরে বাংলাদেশের মাটি কাঁপত। তাদের কয়েকটি ভিডিও সামনে এসেছে। তারা এখন বিভিন্ন দেশের রাজনৈতিক বদলে যাওয়া প্রেক্ষাপটে সওয়াল করছেন। তাদের মুখে শোনা যাচ্ছে শ্রীলঙ্কার কথা, নেপালের কথা, ভুটানের কথা। তারা এখন সমাজ মাধ্যমে অন্যরকম বক্তব্য দিতে শুরু করেছেন। তাকে না আসতে পারার কারণটা কি? শ্রীলঙ্কাতে রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না 2-3 বছর আগে? রাজাপাকসে ফিরে এসে নির্বাচন করছে না? হাসিনা কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? যৌক্তিক প্রশ্ন তো। শ্রীলঙ্কার রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বেচারা চলে গেছে, আবার 2.5 বছর পর কেয়ারটেকার হয়েছে, উনি এসে আবার নির্বাচন করছে, সমস্যা কোথায়? তারপরে ইন্দোনেশিয়াতে সুহার্তোর ছেলে, ইন্দোনেশিয়া তো ফিলিপাইনে,
সুহার্ত মার্কোসের পতন হয়েছিল না? মার্কোসের জুনিয়র আইসা কদিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে? তো হইতে পারবে, তো সমস্যা কই? সমাজ মাধ্যমে কিছু ছবি ঘোরাফেরা করছে, সব ছবি এআই দিয়ে তৈরি, কিন্তু সেই সব ছবি বলে দিচ্ছে তদারকি সরকারে যারা রয়েছেন তাদের সবার মুখ শুকিয়ে গেছে, হাসি উধাও। তারা নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আর তাদের দশা হবে ভিখারি থেকেও খারাপ। যাদের বাড়িঘর দখল করা হয়েছিল, যাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তারা এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তাই তারা এখন প্রমোদ গুনতে শুরু করেছে। হাসিনা হয়তো দিন কয়েকদিনের মধ্যে বিবৃতি দিয়ে জানাবেন যে কয়েকদিনের মধ্যে তিনি দেশে ফিরবেন। তখন দেশবাসী যদিও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগোলে পুলিশ আর সেনা সামাল দিতে পারবে না, সেটা তদারকি সরকারের মন্ত্রী সহযোগীরা রীতিমতো আতঙ্কে রয়েছেন। পিআর কি? পাবলিক রিলেশন নাকি অন্য কিছু? এতদিন তো জানতাম পিআর মানে হচ্ছে পাবলিক রিলেশন, কিন্তু 2024-এর সন্ত্রাসীদের দখলে থাকা বাংলাদেশে নতুন করে পি এবং আর এই বর্ণ দুটি নিয়ে ব্যাপক গ্যাঞ্জাম শুনতে পাবেন কান পাতলে। এই পিআর দিয়েই নাকি আগামী দিনের সংসদ নির্বাচন হবে, আর আওয়ামী লীগকে বাদ দিয়ে সকলেই গিয়ে সংসদে বসবেন, কেউ 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 করবেন। চলুন জেনে আসি পিআর ব্যাপারটি আসলে কি। পিআর কি খায় নাকি? জামায়াত, এনসিপি, হেফাজত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সবাই এই নতুন নির্বাচনী মডেল নিয়ে যুদ্ধ করছে। মজার ব্যাপার হলো, যারা একসময় এই পদ্ধতির নামও জানতো না, তারাই আজ এটিকে ভবিষ্যতের নির্বাচনী সমাধান অথবা সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে, অথবা ক্ষমতা দখলের পদ্ধতি ভাবছে, সিঁড়ি ভাবছে। চলুন জানি যে পিআর পদ্ধতি কি এবং কিভাবে কাজ করে। পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এমন এক নির্বাচনী পদ্ধতি যেখানে জনগণ সরাসরি প্রার্থীর নামের পরিবর্তে রাজনৈতিক দলের পক্ষে ভোট দেয়। প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বন্টন হয়। উদাহরণ হিসেবে ধরা যাক, একটি সংসদে 300 আসন আছে। যদি কোনো দল জাতীয়ভাবে মোট ভোটের 30% পায়, তবে তারা 90টি আসন পাবে। এখানে ভোটের ভৌগোলিক বন্টন বা প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা নয়, বরং জাতীয় ভোটের অনুপাতই আসলে নির্ধারণ করে। আসলে পিআর পদ্ধতির নানা ধরন আছে, যেমন লিস্ট পিআর, মিক্স মেম্বার পিআর, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বা এসটিভি। বাংলাদেশে আলোচিত হচ্ছে মূলত লিস্ট পিআর, যেখানে প্রতিটি দল আগে থেকেই প্রার্থীর একটি তালিকা জমা দেবে এবং ভোটের অনুপাতে সেখান থেকে আসন পূরণ করা হবে। চলুন দেখি পৃথিবীর কটি দেশে পিআর পদ্ধতি আছে এবং তার প্রভাব কি। বিশ্বে প্রায় 90টিরও বেশি কোনো না কোনো দেশে পিআর পদ্ধতি চালু আছে। ইউরোপেই সবচেয়ে বেশি ব্যবহার হয় মূলত। জার্মানির কথা বলি, এখানে মিক্সড মেম্বার পিআর চালু আছে। ভোটাররা দুটি ভোট দেন, একটি দলের জন্য, একটি স্থানীয় প্রার্থীর জন্য। এর ফলে একদিকে অনুপাত রক্ষা হয়, অন্যদিকে স্থানীয় প্রতিনিধিত্ব বজায় থাকে। জার্মানিতে এই পদ্ধতি রাজনৈতিক স্থিতিশীলতার কাছে বা সাথে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। নেদারল্যান্ডস সম্পূর্ণ পিআর চালু, সংসদে 15 থেকে 20টি দল একসাথে থাকে। বৈচিত্র্য অনেক হলেও সরকার গঠনের জন্য প্রায়শই দীর্ঘ আলোচনার প্রয়োজন হয়। 2017 সালে সরকার গঠনে তাদের 225 দিন লেগেছিল, যা বিশ্ব রেকর্ডের কাছাকাছি। ইটালি দীর্ঘদিন পিআর চালু থাকা, এখানে প্রায় 1946 থেকে 2011 পর্যন্ত 7 বছরে 61টি সরকার পরিবর্তন হয়েছে, অর্থাৎ গড়ে প্রতি 1 বছরে একটি নতুন সরকার হয়েছে। একটি রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই ইতালিতে পিআর। ইসরায়েল সম্পূর্ণ পিআর ব্যবহৃত হয় সিস্টেমটি। এখানে ছোট দলগুলোর হাতে ক্ষমতা প্রায়শই জিম্মি হয়ে যায়। যেমন কোনো দল মাত্র 5% ভোট পেলেও তারা জোট সরকারের অংশ হয়ে নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। অন্যদিকে ভারত ও পাকিস্তান জাতীয় সংসদ নির্বাচনে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি ব্যবহার করে। তবে কিছু নির্বাচনী সংস্কার আলোচনায় আঞ্চলিকভাবে পিআর চালুর কথা ওঠে, তবে সেগুলো কার্যকর হয়নি। তাহলে দেখা যাচ্ছে পিআর পদ্ধতি যেখানে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে, যেমন জার্মানি বা সুইডেন, সেখানে ইতিবাচক ফল দিয়েছে। আর যেখানে দলীয় বিভাজন তীব্র এবং সমঝোতার সংস্কৃতি দুর্বল, সেখানে এটি অস্থিতিশীলতা বাড়িয়েছে। বারবার সরকার বছরে 1-2বার ক্ষমতা পরিবর্তন হয়েছে, এমন ঘটনাও আছে। নেপালের ব্যাপারটি আমরা জানি। বাংলাদেশে হঠাৎ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা তাহলে কেন হচ্ছে? বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর নিয়ে আলোচনা নতুন নয়, তবে আগে এটি মূলধারায় আসেনি। হঠাৎ এর উত্থানের মূল কারণ হচ্ছে আওয়ামী লীগকে বাইরে রেখে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির প্রচেষ্টা। সাম্প্রতিককালে বিবিসি, ডেইলি স্টার, কালবেলা সহ নানা গণমাধ্যমের রিপোর্টে এসেছে যে বিএনপি এবং জামায়াত মনে করছে সরাসরি নির্বাচনে তারা আওয়ামী লীগের জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারবে না। তাই পিআর পদ্ধতিতে গেলে তাদের ভোট শতাংশ সংসদে আসনে রূপান্তরিত করতে পারবে। যত শতাংশ ভোট পাবে সেই শতাংশ অনুযায়ী তারা সংসদে আসন পাবে। উদাহরণ হিসেবে বলি, 2018 সালের নির্বাচনে বিএনপি যদি প্রকৃত ভোটের 25 থেকে 30% পেয়ে থাকে, পিআর চালু থাকলে তারা অন্তত 75 থেকে 90টি আসন পেত। অন্যদিকে ছোট ইসলামপন্থী দলগুলোর জন্য তো এটি বাঁচার পথ। যেসব দল সরাসরি আসনে কখনো জিততে পারে না, তারাও 2/3 ভোট পেলে সংসদে জায়গা করে নিতে পারবে। আওয়ামী লীগ ছাড়া পিআর কতটা আসলে কার্যকর? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি অগ্রাহ্য করার মতো শক্তি নয়। স্বাধীনতার পর থেকে তাদের জনভিত্তি এবং সাংগঠনিক ক্ষমতা এতটাই দৃঢ় যে তাদের বাদ দিয়ে কোনো নির্বাচনী ফর্মুলা কার্যকর হওয়ার সম্ভাবনা শূন্য প্রায়। ধরা যাক দেশে 300 আসনের সংসদ। সাম্প্রতিক বছরগুলোতে আওয়ামী লীগ এককভাবে জাতীয় ভোটের প্রায় 40 থেকে 45% পেয়েছে। যদি তাদের বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট ভোট যেভাবেই ভাগ হোক না কেন, সংসদ কখনোই জনমতের পূর্ণ প্রতিফলন ঘটাতে পারবে না। এর ফলে নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। অতএব আওয়ামী লীগকে সরিয়ে রেখে পিআর চালুর যে আলোচনা চলছে, মানুষের যে স্বাভাবিক দাফন, কাফন, দাহ বা অন্ত্যেষ্টিক্রিয়া
যে জিনিসগুলো হয়ে আসছে অনাদিকাল থেকে, সাহারার মরুভূমি থেকে শুরু করে আফ্রিকার জঙ্গলে, আমাজনের গহীন অরণ্য থেকে শুরু করে পৃথিবীর অসভ্যতম জনপদ যেখানে মানুষের মাংস মানুষ খায়, সেখানেও মানুষের জন্ম এবং মৃত্যু, এই দুটো ঘটনা অন্যান্য পশুদের জন্ম এবং মৃত্যুর থেকে আলাদা। মানুষ শিশু জন্ম নিলে আনন্দের বন্যা বয়ে যায় সমাজে, হোক দরিদ্র কিংবা ধনী। কোনো মানুষ মারা গেলে যে বিষাদময়তা দেখা দেয় সমাজে, রাষ্ট্রে, এটাই মানব সমাজের বন্ধন। কোনো পশু সমাজে অন্য কোনো পশুর মৃত্যু পশু সমাজে কোনো প্রতিক্রিয়া তৈরি করে না। কিন্তু আমরা কখনো কখনো পাশবিকতায় এমন একটা জায়গায় পৌঁছে যাই, আমাদের নিষ্ঠুরতা কখনো কখনো পৃথিবীর সমস্ত নারকীয় যে কর্মকাণ্ড, নরকে যেগুলো হয়, জাহান্নামে যেগুলো হয়, সে সকল কর্ম, অথবা পশুদের রাজ্যে পশুদের মধ্যে যে নির্মমতা, বিশেষ করে হায়না বা অন্য যে সকল হিংস্র প্রাণী রয়েছে, ভাল্লুক, তাদের মধ্যে যে নিষ্ঠুরতা দেখা দেয়, তার চেয়েও বেশি নিষ্ঠুরতা বিভিন্ন সময় মানব দেখিয়েছে। এই মানুষ আমরা। আমাদের মধ্যে রাজা ছিল, যে রাজার নাম ছিল চেঙ্গিস খান। মানুষের মুন্ডু কেটে গেট তৈরি করতেন। আইভান দ্য টেরিবল নামে একজন রাশিয়াতে রাজা ছিলেন, যার নিষ্ঠুরতার সঙ্গে আপনি এই পশু সমাজের যে নিষ্ঠুরতা, যে বিষয়গুলো বললাম, এরকম আপনি তুলনা করতে পারবেন না। তো যখন এরকম শাসন কার্যে বা শাসন ক্ষমতায় নিষ্ঠুর, নির্মম, স্বৈরাচার লোকজন আসে, তখন মানুষের যে জীবনের স্পন্দন, জন্ম, মৃত্যু এবং বেঁচে থাকার আনন্দ, হাসি কান্না, এই জিনিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আর এই কারণেই বাংলাদেশে একজন খুব প্রথিতযশা সাংবাদিক ছিলেন, নাম নির্মল সেন। আপনারা যারা 70-এর দশকে, 80-এর দশকে সংবাদপত্র পড়তেন, ওই সময়ের রাজনীতি সম্পর্কে যাদের খোঁজখবর আছে, কিংবা যারা বাংলাদেশের বাম ঘরানার রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন, তারা জানেন যে বাংলাদেশে একদা এক সময় নির্মল সেন নামে একজন প্রখ্যাত রাজনীতিবিদ, প্রখ্যাত কলামিস্ট এবং সামাজিক ব্যক্তিত্ব, যাকে বলা হয় সুনাগরিক, দেশপ্রেমিক নাগরিক ছিলেন, যিনি তার একটা বিখ্যাত লেখা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, সারা বাংলাদেশে তখন এটা নিয়ে ভীষণ আলোচনা হয়েছিল। কিংবা সেই যে বিখ্যাত ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। তো বিভিন্ন সময় যারা ফ্যাসিজমের কথা বলছি, আমরা স্বৈরাচারের কথা বলছি, নাৎসিবাদের কথা বলছি, সেই সময়টিতে অনেক অনেক নির্মম ঘটনা ঘটেছে। সেই নির্মম ঘটনার বিরুদ্ধে মানুষ ক্রমাগতভাবে ফুঁসে উঠেছে, লড়াই করেছে, আন্দোলন করেছে, এবং একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির জন্য অথবা দুমুঠো ভাতের জন্য যে লড়াই করেছে, মানুষ জীবন দিয়েছে, বন্দুকের সামনে আবু সাঈদের মতো করে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। তার বিনিময়ে আমরা এখন কি পাচ্ছি? আমাদের 2024 সনের আগস্ট মাস এবং 2025 সনের আগস্ট মাস, এই এক বছর, এবং তারপরে সেপ্টেম্বর মাস চলে গেল, অক্টোবর মাস চলছে, টোটাল 14 মাস। এই 14 মাসে আমরা কি সাধারণ মৃত্যুর গ্যারান্টি পেয়েছি, নিশ্চয়তা পেয়েছি?